বর্তমানে বাঙালির অন্যতম পছন্দের জায়গা দীঘার আজকের চিত্র তো সবার চেনা, কিন্তু আপনারা কি জানেন আজ থেকে ১০০ বছর আগে দীঘার সমুদ্র সৈকতে কিভাবে পৌঁছতো মানুষ? আজ থেকে ১০০ বছর আগে কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগতো ২ দিন। ১০০ বছর আগে দীঘা নামে পরিচিত জায়গাটি আজ সমুদ্রের নিচে। শুনে মনে হবে এ যেন এক রূপকথার গল্প। সেই সময় দীঘা ছিল সমুদ্র পার্শ্ববর্তী একটি গ্রাম, যার নাম ছিল বীরকুল পরগনা। বর্তমানে এই জায়গাটির হদিশ পাওয়া যায় না, তার কারণ বহু বছর আগেই তা সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছে। দীঘার ইতিহাস গড়ে উঠেছিল এই বীরকুল পরগনা থেকেই। ইতিহাস বলছে ১৭৭৫ সালে হেস্টিংস বীরকুলের মনোরম সমুদ্র সৈকতে গরমের ছুটি কাটানোর জন্য একটি বাংলো তৈরি করেন। প্রাকৃতিক পরিবেশে ইংরেজদের মাছ ধরা, সমুদ্র স্নান সহ বিনোদনের জন্য বীরকুলের সৈকতে বিশ্রামাগার তৈরির পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়। আর এই জায়গাটিকেই হেস্টিংস বলতেন ব্রাইটন অব দ্য ইস্ট। পরবর্তীকালে সামুদ্রিক জলোচ্ছ্বাস আর ভূমিক্ষয় বীরকুল ভগ্নস্তূপে পরিণত হয়। এমনকি হেস্টিংসের অবসর বিনোদনের বাংলোটিও সমুদ্র সৈকতে বিলীন হয়ে যায়। ১৭৮০ সালে সেই সময় সমগ্র পূর্ব মেদিনীপুরেই যাতায়াতের ব্যবস্থা বলতে ছিল হাতি, ঘোড়া, গরুর গাড়ি এবং নৌকো। মূলত কলকাতায় বসবাসকারী সাহেবদের ছুটি কাটানোর ঠিকানা ছিল দীঘা। তারা কিছুটা পথ নৌকোয় আর কিছুটা পথ হাতি, ঘোড়ায় বা গরুর গাড়িতে করেই আসতেন। সেই সময় সাহেবদের থাকার জন্য দীঘার বালিয়াড়ির ওপরেই গড়ে উঠেছিল ছোট ছোট বাংলো। যদিও পরবর্তী সময় ১৯১১ সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতা থেকে দীঘার সড়কপথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা খুব বেশি দূর এগোয়নি। ১৯২১ সালে দীঘায় আসেন বিখ্যাত হ্যামিল্টন কোম্পানির প্রতিষ্ঠাতা প্রকৃতিপ্রেমী জন ফ্রেন্স নেথ। তিনি প্রথমে ওভারল্যান্ড গাড়ি করে বেলদা এবং বেলদা থেকে ঘোড়ার পিঠে চেপে কাঁথি এবং তারপর হাতিতে চেপে কাঁথি থেকে পৌঁছন দীঘা। প্রথমবার দীঘা এসে দীঘার প্রেমে পড়ে যান তিনি এবং এখানেই গড়ে তুলেছিলেন তার স্বপ্নের বাংলো রানসউইক হাউস। আর এই বাংলোই হয়ে ওঠে দীঘার প্রথম উন্নয়নের ফলক। মাঝে মধ্যেই তিনি 2 সিটার পাইপার প্লেনে চড়ে কলকাতা থেকে দীঘায় আসতেন, আর সেই প্লেন দেখতে ভিড় জমাতেন স্থানীয় বাসিন্দারা। দেশ স্বাধীন হওয়ার পরে দীঘাকে সৈকত নগরী হিসাবে গড়ে তোলার জন্য তিনি আবেদন জানান তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের কাছে। আর ধীরে ধীরে তৈরি হয় সৈকত আবাস, জল সরবরাহ সহ আরও নানান ব্যবস্থা। ১৯৬২ সালে বিধানচন্দ্র রায়ের মায়ের নামে অঘোর কামিনী স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয় দীঘায়। ১৯৫০ সালে খড়গপুর থেকে পিচের রাস্তা গড়ে তোলা হয়। এই সময় দীঘা আসতে গেলে কলকাতা থেকে খড়গপুর ট্রেনে এবং খড়গপুর থেকে বাসে, কাঁথি এবং কাঁথি থেকে বাস বদলে আসতে হতো দীঘা। এই বাসগুলোর চেহারাও কিন্তু এখনকার বাসগুলোর মতন ছিল না। বাসগুলোর ইঞ্জিন ছিল সামনে, যার কারণে বাসের সামনের কিছুটা অংশ বাইরে বেরিয়ে থাকতো। স্থানীয় উড়িয়া ভাষায় এই বাসগুলিকে ডিবা বাস বলা হতো। এই বাসের বসার জায়গাকে ৩টে ভাগে ভাগ করা ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। ১৯৭০ সালের পর থেকে সড়কপথে যাতায়াতের উন্নতি ঘটতে শুরু করে। মেচেদা নন্দকুমার থেকে কাঁথি হয়ে সড়কপথ গড়ে ওঠে, আর যার ফলে দীঘা আর কলকাতার মধ্যে প্রায় ৭০ কিলোমিটার দূরত্ব কমে যায়। চাইলে এখন বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে চেপে দীঘায় পৌঁছে যেতে পারেন খুবই কম সময়। হাতি, ঘোড়ায় চেপে দুদিনের যাত্রাপথ আজ ট্রেনে, বাসে কয়েক ঘন্টায় বদলে গিয়েছে। দীঘায় ঢোকার মুখে সদ্য নির্মিত প্রবেশ তোরণ পেরিয়ে কিছুটা এগোলেই চোখে পড়বে রানসউইক হাউস, বর্তমানে যা রাজ্য বিদ্যুৎ পর্ষদের অতিথিশালা হিসাবে ব্যবহৃত। এই ভবন ১০০ বছরের ইতিহাসের নীরব সাক্ষী। সত্যিই এ যেন এক রূপকথারই গল্প। এই ছিল দীঘার ১০০ বছরের বিবর্তনের ইতিহাসের একটি সংক্ষিপ্ত চিত্রায়ন। দীঘা ব্লগ আসতে চলেছে খুব শীঘ্রই এই চ্যানেলে, যার মধ্যে থাকবে কম দামে ভালো হোটেলের সন্ধান এবং কমপ্লিট দীঘার সাইট সিন। তাই অবশ্যই কিন্তু চোখ রাখবেন এই চ্যানেলে। আর যদি চ্যানেলের নতুন হন তাহলে অনুরোধ রইল আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখবেন। যদি ভিডিওগুলো দেখার পরে মনে হয় যে এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করা যেতে পারে, তাহলে দয়া করে কিন্তু আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওয়ে দেখানো যাবতীয় তথ্য আমার গুগল থেকে সংগ্রহ করা, এবং বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাইব দ্য বং আনটোল্ড পেজকে। ওনাদের একটি ভিডিও আমাকে এই রিসার্চমূলক কাজে অনেকটাই সাহায্য করেছে। আজকের মতন বিদায় নেওয়ার পালা। ফিরছি খুব তাড়াতাড়ি দীঘা ব্লগ নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।